অত্যন্ত আনন্দের দিন। দীর্ঘ ৪৩ বছর পূর্বে যে সংগঠনটি জন্ম হয়েছিল, সেই জগন্নাথপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি প্রথমেই প্রেস ক্লাবের সম্মানিত সকল সদস্যবৃন্দকে অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। ৪৩ বছর আগে যারা এই প্রেস ক্লাবের দায়িত্ব নিয়েছিলেন, আমি তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যারা এই দুনিয়াতে নাই, আমি তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জবাব দিচ্ছেন যে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সাহারগের খুব নিকটেই আছে। আমরা ধর্মে মুসলমান যারা, এরা যদি বিশ্বাস করি যে কোরআন শরীফ সত্য, বিশ্বাস করা ছাড়া উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি মুহূর্তে আমার সাহারগের নিকটে আছে এবং এই আল্লাহ রাব্বুল আলামিন তো ২৪ ঘন্টাই আমার সাথে আছেন। এই কথাটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে অনেক পাপ কাজ থেকে আমরা বিরত থাকতে পারি যারা মুসলমান। আপনারা অনেকেই জানেন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা নগরীতে যখন প্রেরণ করেন, অত্যন্ত দুর্বিষহ জীবনযাপন উনি করেছেন। ইসলাম প্রচার করতে গিয়ে অনেক কষ্ট করেছেন এবং ওই সময়ের আল্লাহ রাব্বুল আলামিনের যে হাবিব, ইসলাম প্রচার করতে গিয়ে এই যে সংবাদ মাধ্যমের বিভিন্ন সহযোগিতা নিতে হইতো এবং মুনাফিকের সংখ্যা এমন বেশি ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভ্রান্ত করার চেষ্টা করত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো বিভ্রান্ত আল্লাহর রাসূলের করার কোনো সুযোগ নেই। আপনারা সকলে জানেন যে অপসাংবাদিকতা বা অপপ্রচারের কারণে তার নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওই যার প্রান্তরে গিয়ে শাহাদাত বরণ করতে হয়েছিল। এটা আপনারা সবাই জানেন। একটা ভুল সংবাদের ভিত্তিতে ওনাকে শেষ পর্যন্ত শাহাদাত বরণ করতে হল। এই শাহাদাত বরণের মধ্য দিয়ে উনি উনার শ্রেষ্ঠত্ব, ধর্মের শ্রেষ্ঠত্ব উনি প্রমাণ করে গিয়েছেন। আমরা যারা সাংবাদিক বিষয় অনেক কিছু হয়েছে। সাংবাদিকদের অবস্থান অত্যন্ত উজ্জ্বল। আপনারা দেখেছেন ওই যে বিগত সরকারের সব একটি কথা, যে রাজাকারের নাতিপুতিরা কি চাকরি পাবে, একটি কথা একজন সাংবাদিক ওইটা স্পষ্টভাবে লিখেছিল। এই একটি কথার ভিত্তি করে শেষ পর্যন্ত শেখ হাসিনার পতন হয়েছিল। এটা আপনারা দেখছেন। আমরা ওই সময় দেখেছি সাংবাদিকদের ভূমিকা, কিছু কিছু সাংবাদিক নিজের জীবনের ঝুঁকি নিয়ে অনেক কিছু করেছেন। কে বলেছেন, একজন বক্তব্য বলেছে, একজন সাংবাদিক বা সকল সাংবাদিক যদি সত্য কথা সরকারের বিরুদ্ধে বলতে পারে, তাহলে সরকারটা স্বচ্ছ হতে পারে। যেমন ওই যে আমাদের জহির একটা বক্তব্য দিয়েছে। জহিরের বক্তব্যকে আমি অভিনন্দন জানাই এ কারণে, সে কারো বিরুদ্ধে বলে নাই। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন প্রথম ক্ষমতায় আসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি গিয়েছিলেন। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার ছিলেন আমাদের বিএনপির খন্দকার মোশাররফ হোসেন সাহেব। উনি জিয়াউর রহমান সাহেবের কলার ধরে বলছিলেন, তুমি তো একটা স্বৈরশাসক, তুমি কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছো? জিয়াউর রহমান বলছিলেন, একজন রাষ্ট্রপতির কলার ধরে আপনি কথা বলছেন, এর চেয়ে বড় গণতন্ত্র পৃথিবীর কোন জায়গায় আছেন? খন্দকার সাহেব থমকে গেলে সাথে সাথে জিয়াউর রহমান সাহেবকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে গেলেন। কথাবার্তা হলো। পরবর্তী সব ঠুকুর ছাত্র যারা ছিল, এই খন্দকার সাহেব সহ ওনাদেরকে নিয়ে দাওয়াত খাওয়ালেন। দাওয়াত খাওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের জয় জয়কার শুরু হলো। আমার সমালোচনা সহ্য করতে হবে। এমপি কয়সার আহমেদ জগন্নাথপুর তথা দক্ষিণ সুনামগঞ্জ সারা বাংলাদেশের মাঝে তারেক রহমান সাহেবের অত্যন্ত ঘনিষ্ঠ জনের মধ্যে একজন। আমরা বিশ্বাস করি তারেক রহমান সাহেবের এই প্রিয় মানুষটাকে সমালোচনা নয়, সহযোগিতা করবেন, সামনে দিয়ে যাতে এগিয়ে যেতে পারে। আর্টসপিচের কথা, আর্টসপিচ স্থানীয় প্রশাসন এবং সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দেশ অনুযায়ী আর্টসপিচের উদ্বোধন হয়েছে। এখানে যদি আরো কিছু কাজের প্রয়োজন থাকে জনগণের কল্যাণে, আমি মনে করি আমাদের এমপি মহোদয়ের নজরে নিলে ওইটা হবে। আমি আজকের এখান থেকে ইউনো সাহেবকে বলতে, আর ইউনো সাহেব উনার পাশে যদি আপনি 1 ঘন্টা বসেন, 50 বার আপনাকে আসতে হইব। উনি এত সুন্দর সুন্দর কথাবার্তা বলেন যেটা আপনি চিন্তা করতে পারবেন না। এবং এই মানুষটা সিলেটের মানুষ, এবং ওনাকে যদি আমরা কাজে লাগাইতে পারি, আমার বিশ্বাস ওনাকে দিয়ে জগন্নাথপুরের উন্নয়ন আপনারা করাতে পারবেন। এবং বিশেষ করে শিক্ষার বিষয়ে আমি বিভিন্ন সময় ওনার সাথে শিক্ষার বিষয় নিয়ে কথাবার্তা হই। ওই তো কয়েকদিন আগে একটা বিষয় আমার অভয়পুরে মাদ্রাসা নিয়ে আমি অপ্রাসঙ্গিক বলি, উনাকে আমি টেলিফোনে বলছি, জাত করে উনি পাঠিয়ে দিয়েছেন। আবার ডিসি সাহেব বলছে একদিনের মাথায় উনি আবার পাঠিয়ে দিয়েছেন। উনি আমাকে বলছেন যে শাহিন সাহেব, শিক্ষার বিষয়ে জগন্নাথপুরের উন্নয়নের বিষয়ে যা প্রয়োজন আমি করব। তো আপনারা এমন একজন মানুষকে আজকে এখানে প্রধান অতিথি করেছেন, আমরা আসলে মনে করি এই মানুষটার এখানে উপযুক্ত স্থান হয়েছে। এই তো এখানে নামাজের বিষয় নিয়ে একটু কথাবার্তা হচ্ছে, যে বক্তব্য চলো, ওনার সাথে আমি পরামর্শ বলো না, আমরা সবাই নামাজ পড়ি, নামাজ পড়ে এসে বক্তব্য দিই। এই যে বিষয়গুলো, ওনার নাম ইসলাম উদ্দিন, ধর্মের সাথে কিছু সম্পর্ক থাকবে না, ইসলামের সাথে তো কিছু সম্পর্ক থাকবে। আমরা মনে করি ব্যক্তিগতভাবে আমাকে সৎ হতে হবে। দর্শন এবং দর্শন এক শব্দ যদি সাংবাদিকেরা মনে করে, তাহলে এই জাতি চলে যাবে। দর্শন এবং দর্শন দুটা যদি এক মনে করেন, তাহলে আপনারা টিকতে পারবেন না।
আর সাংবাদিক ভাইয়েরা আপনাদেরকে আমরা বলি, টাকার পিছনে আল্লাহর রাস্তায় ঘুরবেন না। আপনারা টাকার পিছনে ঘুরবেন না। টাকা নিয়ে যদি ওনার বিরুদ্ধে অমুকের বিরুদ্ধে নেন, তাহলে এগুলা সাংবাদিকতা হবে না। ওই যে আমার কবির এখানে বক্তব্য রেখেছে যে আমরা কোরআনের আয়াত সত্যকে মিথ্যার সাথে আমরা করবো না এবং জেনে শুনে কাউকে ক্ষতিগ্রস্ত করবো না। আমি যদি আমার লিখনির দ্বারা কোনো মানুষকে ক্ষতিগ্রস্ত করতে চাই, কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। আপনি মনে রাখবেন, আপনি আমার বিরুদ্ধে লিখবেন, আমি আপনার বিরুদ্ধে যা ইচ্ছা তা লিখবো, একদিন আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এবং মুসলমান যারা, মুসলমানদেরকে মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন এটা বলেছেন যে আপনি সত্যকে মিথ্যা দিয়ে মিশ্রিত করবেন না, জেনে শুনে কারো বিরুদ্ধে অন্যায়ভাবে লিখবেন না। এইগুলা যদি করেন, আপনি যেই হন না কেন, কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। আবু জাহেল সাদ্দাদের অভাব এই দেশে নাই। সাংবাদিক ভাইরা, দীর্ঘ 17 বছর আমরা এই প্রেস ক্লাবের পক্ষ থেকে কোনো দাওয়াত পাই নাই। আমি বর্তমান কমিটিকে অভিনন্দন জানাই, দীর্ঘ বিলম্ব হলো, আজকে আমরা দাওয়াত পেয়েছি, খুশি হয়েছি। এই ধরনের একটি প্রোগ্রাম, আমরা জীবনে অনেক প্রোগ্রাম করি, আমি মনে করি আজকের এই প্রোগ্রাম সকল প্রোগ্রামের চেয়ে একটা শ্রেষ্ঠ প্রোগ্রাম। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাংবাদিক, শিক্ষক, পেশাজীবী, যেমন প্রধান শিক্ষক সাহেবরা আছেন, সহকারী শিক্ষকরা আছেন, এরাই তো আমাদের মূল। এদের কারণে দেশ টিকে থাকবে। আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন দেশ শাসন করছে, সমালোচনা আপনারা করবেন, তারেক রহমান সাহেবের বিরুদ্ধে সমালোচনা হচ্ছে, হবে, হোক, তবে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদপত্র করবেন। আমার আঙ্গুল কেটেছে একটা, আপনি যদি 5টা লিখেন, আপনার কথা কেউ বিশ্বাস করবে না। হয়তো প্রথম দিন বিশ্বাস করবে, এর পরবর্তীতে বিশ্বাস করবে না। ওসি সাহেব উনি ওনার জনবল এই কথা বলেছে, ওনার জনবল বৃদ্ধি করার জন্য বা ওই যে গাড়ি ঘোড়ার বিষয়ে আমরা আমাদের স্থানীয় সংসদ সদস্য মহোদয়কে বলবো, ওনার সাহেবকে তো বলার প্রয়োজন নেই। আমি ওসি সাহেবকে বলতে চাই, সারা বাংলাদেশে আজকে মাদকের সবল, এই মাদক আমাদের তরুণ সমাজকে ধ্বংস করছে। আল্লাহর রাস্তে আমাদের আমাদের প্রধানমন্ত্রী সাহেব বলেছেন যে সারা বাংলাদেশে মাদককে নির্মূল করতে হবে। আমরা সবাই একমত। আপনি মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আমরা দেখেছি, কিছু কিছু মানুষকে আপনি ধরছেন, অভিনন্দন জানাই। আপনি আরো ধরবেন, রাতের অন্ধকারে টাকা খেয়ে কেউ ছাড়বেন না। আপনি, আপনাকে পরিষ্কার বলছি, মাদকের সাথে যারা জড়িত, সে যত বড় হোক, তাকে ধরেন। এই সমাজকে রক্ষা করুন। হিরোইনের সাথে যারা জড়িত, তাদেরকে ধরেন, ব্যবস্থা নেন। যদি কেউ এর বিরুদ্ধে দলীয় বিএনপির কেউ কথা বলে, সরাসরি আপনি এমপিকে বলবেন যে আপনার শাহিন সাহেব আমি মাদকের জন্য ধরছিলাম, উনি মাদকের পক্ষে কথা বলেন, আপনি এমপি সাহেবকে বলবেন। আর আমরা মনে করি মাদক আজকে সারা জাতিকে ধ্বংস করছে। বিকালবেলা সন্ধ্যার পরে আপনি কোনো কোনো এলাকা যেতে পারেন না। এটা যদি হয়, আপনার সমাজ ধ্বংস হয়ে যাবে, পরিবার ধ্বংস হয়ে যাবে। এর থেকে আমাদেরকে রেহাই পেতে হবে। আমরা সকলে মিলে মাদকের বিরুদ্ধে অবস্থান নেই। এবং সাংবাদিক বন্ধু যারা, আমি বারবার বলছি, আপনারা জাতির দর্পণ, সবকিছু আমরা বলি, কিন্তু এই তো কিছুদিন পূর্বে আপনাদের জিলু একটা মামলা দীর্ঘদিন জেল কেটেছে। আমি তার পক্ষে ছিলাম, ওই সময় দেখেছি ওইখানে বিষয় তেমন কিছু না, খারাপ মামলা করছে, আরো সাংবাদিক ভাইয়েরা করছে। আপনাদের মধ্যে দলাদলি এখান থেকে বন্ধ করে। আমি আমাদের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক দুজনই বিচক্ষণ মানুষ, আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করি, একটি বিষয় যেটা ওই দিন আমাদের স্থানীয় সংসদ সদস্য বলেছেন, আপনারা আরো যারা আপনাদের বাইরে আছেন, সবাইকে নিয়ে বসেন, ইউনো সাহেব থাকবেন, আমরা থাকবো, সবাইকে এক প্ল্যাটফর্মে আনেন। এক প্ল্যাটফর্মে যদি আনতে পারেন, আপনাদের শক্তি যদি বৃদ্ধি পাবে। আর আপনাদের শক্তি যদি বৃদ্ধি পায়, তাহলে আমি মনে করি জগন্নাথপুরের মানুষ সুখী এবং সমৃদ্ধশালী হওয়ার পথ পাবে। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনাদের বাইরে আরো কিছু সাংবাদিক রয়েছেন, এদের সবাইকে নিয়ে আপনারা এখন ক্ষমতা তো 17 বছর একজন চালাইছে, আমরা বিএনপি হয়তো 5 বছর চালাইতে পারি, জনগণ না চাইলে আরেকবার না আসতে পারি। তাহলে আমার তো টিকে থাকতে হবে, জগন্নাথপুরকে আমার বাঁচিয়ে রাখতে হবে। আমরা যদি জগন্নাথপুরকে বাঁচিয়ে রাখতে পারি, তাহলে আমাদের মঙ্গল। সবার আগে বাংলাদেশ, আমার উপরে বাংলাদেশ, আমার উপরে জগন্নাথপুর। আমরা চাই সকলে মিলেমিশে সুন্দর একটা জগন্নাথপুর আমরা গঠন করি। আর সাংবাদিক ভাইরা, আপনাদের প্রতি তো মোবারকবাদ। বারবার আপনারা জগন্নাথপুরের শিক্ষা সাহিত্যের উন্নয়নে লিখে যাচ্ছেন। আমি মনে করি আপনারা, আমাদের এমপি সাহেব আছেন, উনি অত্যন্ত বিচক্ষণ মানুষ, সমালোচনা উনি সহ্য করে ন্যায়সঙ্গত ভাবে আপনারা জগন্নাথপুরের উন্নয়নের জন্য লিখে যান। আমাদের ওই যে কে বলেছেন, আমাদের অডিটোরিয়াম, আমার মনে হয় অডিটোরিয়ামটা, আমার মনে হয় না ইউনো মহোদয়ের নিয়ন্ত্রণ আছে, আমার মনে হয় না, উনি ওই ব্যাপারে বলবেন। আর এমপি সাহেবের বিষয়ে আপনাকে একটা কথা বলতে চাই, উনি দল মতের ঊর্ধ্বে উঠে সকলের কল্যাণে উনি নিবেদিত। উনি, আপনারা দেখবেন, কাছে যাবেন, এবং এই 5 মাসের ভিতরে আমরা দেখছি বিভিন্ন জায়গায় উন্নয়নের ছোঁয়া লাগছে, আরো লাগবে। স্কুল কলেজের বিষয়টা, যেমন ডিগ্রি কলেজের বিষয়টা, ইউনো সাহেব আছেন, এই কলেজটা ডিগ্রি করতে আমাকে যে পরিমাণ কষ্ট করতে হয়েছিল, আপনারা সবাই জানেন, আব্দুল্লাহ তো খুব ভালোভাবে। আসুন আমরা আজকে আওয়াজ তুলি, জগন্নাথপুর কলেজ অনার্স কোর্স চালু করতে হবে। আমাদের এমপি সাহেবের সাথে আমার কথা হয়েছে, আমরা ইউনো সাহেবকে বলবো যে জগন্নাথপুরে এই আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার সাথে আমাদেরকে ডিগ্রি কলেজ, এটা আজকে ডিগ্রি যদি না হইতো, সরকারিভাবে ডিগ্রি আজকে হইতো না, ডিগ্রি হয়েছে, ভেরি গুড। আমরা চাই আগামীতে এই কলেজ অনার্স কোর্স চালু হোক। সাংবাদিকতা যারা করে, আপনাদের বারবার আমরা
হ্যাঁ, আমরা ওই সময় অনেক কিছু করেছিলাম, পারি নাই কেন, সর্বশেষ পারি নাই, আমরা ওই কমিটিতে থাকতে পারলাম না। যেদিন ডিগ্রি কলেজের উদ্বোধন হলো, আমি ডিগ্রির জন্য আমার বাসা ওই দিন চুরি হয়েছিল, আমি চলে গেছিলাম ইউনিভার্সিটিতে আমার ওই বাসাটা ফেলে। কিন্তু যেদিন শেষ দিন, ওই দিন আমার বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয় নাই। পরবর্তীতে ইউনো সাহেব বললেন যে না, শাহিন সাহেবকে কথা বলতে দিন। যাই হোক, ওইটা অনেক কিছু, অতীত আমরা ঘাটাঘাটি করতে চাই না, অতীতে বাদ হয়েছে, এখন বাদ হোক, এটা আমরা চাই না। আমরা মনে করি বর্তমান যে সরকার, এই সম্পর্কে সমালোচনা আপনারা করবেন, বস্তুনিষ্ঠ সমালোচনা করবেন, উন্নয়নের স্বার্থে করবেন। সাংবাদিক ভাইদেরকে আমি বারবার বলি, আপনারা মনে রাখবেন, ওই যে 6, 7, 8 এক কিসের সাংবাদিকতা করবে আপনি বলেন? মোবাইল একটা নিল, লিখলো, এদেরকে প্রতিহত করতে হবে। মূল সাংবাদিক যারা করবেন আপনারা করেন, পড়াশোনা যারা করছেন, অভিজ্ঞতা আছেন আপনারা করেন। আপনি তদবিরের জন্য ইউনো সাহেবের কাছে গেছেন, ইউনো সাহেব করলো না, আপনি তার বিরুদ্ধে লিখলেন, এটা সাংবাদিকতা নয়। ইউনো সাহেব যদি অন্যায় কিছু করে আপনি লিখেন, অন্যায় কিছু করলে আপনি ওসি সাহেবের কাছে যাবেন সবাই, কিন্তু ওসি সাহেব সব কাজ করতে পারবে না। ন্যায়সঙ্গত ভাবে যদি করে না, উনার বিরুদ্ধে লিখেন, জনগণকে নেন, আমরা আন্দোলন সংগ্রামের শরিক হবো। অযথা অযথা আমি আমার সুবিধার জন্য কারো বিরুদ্ধে লিখবো, এটা আমার মনে হয় ঠিক হবে না। তো আমরা আমরা আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। এখানে একজন বরণ্য মানুষ দিলওয়ার হোসেন সাহেব, উনি 43 বছর আগে যখন টকবকে যুবক ছিলেন, উনি তখন বামধারা রাজনীতি করতেন। ওই 71 সময়, 71-এর সময় ওনার বিরুদ্ধে কি হয়েছিল উনি ভালো জানেন, আমরা জানি। তো এই মানুষটাকে আজকে আপনারা সংবর্ধনা দিয়েছেন, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ করেছেন। অ্যাডভোকেট শাহেক ভাইকে দিয়েছেন, আরো একজন দিয়েছেন, এটা একটা ভালো কাজ। আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। স্কুলের শিক্ষক যারা আছেন, আপনারা মনে রাখবেন, এরা আমাদের মাথার তাজ। শিক্ষকবৃন্দকে আপনারা সম্মান করতে হবে, শিক্ষকবৃন্দকে অযথা আপনারা হয়রানি করবেন না। স্কুল বন্ধের দিন আপনি যদি মোবাইল দিয়ে ছবি তুলে পারেন, এটা হবে না। এরাই আমাদের মূল, এরা ওয়া কখা না শিখালে ইসলামউদ্দিন সাহেব এখানে ইউন হতে পারতেন না। এরা আমাদের মাথার তাজ, শিক্ষকবৃন্দ যারা আছেন, আর উলামায়ে কেরাম যারা, এরা তো সকল অবস্থায় আমাদের জন্ম থেকে শুরু করে আজান যখন দেয়, মৃত্যুর সময় দেয়, কবর পর্যন্ত এরাই রাখে। এদেরকে আমার সম্মান দিতে হবে। আমরা এক সময় দাড়ি টুপিওয়ালা দেখলে এদেরকে আমরা কি বলতাম, জঙ্গি বলতাম। এই মতবাদ চলে গেছে। এই দেশ স্বাধীন সার্বভৌম দেশ। জুলাই, আজকে 31 তারিখ, আপনারা জুলাইকে চিন্তা করেন। 24শে জুলাই না হলে আজকের এই প্রেক্ষাপট সৃষ্টি হতো না। জুলাইয়ে যারা আত্মাহুতি দিয়েছেন, আমরা তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। এবং জুলাই মানে 7 নম্বর মাস, আপনারা 34, 3 আর 4 যোগ করলেও 7 হয়। আপনারা 26 জন আছেন, আমি মনে করি স্বাধীনতা আন্দোলনের যে 26শে মার্চ, এর সাথে একটা সম্পর্ক রয়েছে। সবকিছু মিলিয়ে আমরা মনে করি আজকের একটা প্রাঞ্জল অনুষ্ঠান, মনোমুগ্ধকর পরিবেশের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আপনাদেরকে অভিনন্দন জানাই, মুবারকবাদ জানাই। আর আমরা যেন বিএনপি করলাম এই জন্য দাওয়াত পাবো না, এটা মনে হয় ঠিক হবে না। মাঝে মাঝে আমাদের দাওয়াত দিয়েন, মাঝে মাঝে দিয়েন, যারা অন্যান্য সংগঠন তাদেরকে দিয়েন, সবাইকে নিয়ে ফুলে ফলে সমৃদ্ধ একটা প্রেস ক্লাব জগন্নাথপুর হোক, এটা আমরা প্রত্যাশা রাখি। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। তো আমরা এখানে এসেছি, যারা আপনাদেরকে দেওয়ার মতো তো আর কিছু নাই, শুধু এইটুকু বলি আমরা, যে রিক্ত মোড়া শূন্য মোড়া দেওয়ার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিলাম শুধু তাই। আজকে শুক্রবার, পবিত্র দিন, আমরা সবাই এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের খুব কাছে আছেন, আমাদের সব কাজ যেন আল্লাহ রাব্বুল আলামিনের নজরে যেহেতু আছে, ভালো কাজ করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেব। আর আপনারা আল্লাহর রাস্তে কারো বিরুদ্ধে অহেতুক লিখবেন না, টাকা পয়সার পিছনে আপনারা ঘুরবেন না। রিজিক তো দিবে আল্লাহ। আমি আমার সম্পর্কে নো দাই সেলফ, আমি যদি আমার সম্পর্কে জানতে পারি, আমি অলিউল্লাহর বিরুদ্ধে লিখতে আমার জান কাঁপবে, যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ধরবে। আর আমরা যারা ইসলামী রাজনীতি করি, দল করি, তারা তো আরো কঠিন পরিস্থিতি। আপনারা প্রতি মুহূর্তে দায়বদ্ধ, কারণ আপনার ইসলাম প্রচারের জন্য বলতেছে আপনি অন্যের বিরুদ্ধে লিখবেন, এটা হবে না। কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। এবং নির্যাতিত নিপীড়িত মজলুম মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। আল্লাহ রাব্বুল আলামিন কখন কারে দিয়ে কি করায় আপনারা জানবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যে হয় ওমর অথবা আবু জেহেল রে, দুইজন থেকে একজনকে মুসলমান বানিয়ে দাও। দুজনের কথাই তো বলতে পারতেন, কেন বললেন একজন? একজন কারে বললেন যে দুইজন থেকে একজনকে বানিয়ে দাও মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলে ওইটারে দেন নাই, উমর রে কবুল করলেন। উমর যখন ইসলামে আসলেন, ইসলামের জয়যাত্রা অব্যাহত থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন কখন কি করবেন কেউ বলতে পারবেন না। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, অনেক রুদ্র, অনেক গরম। এই গরমের মাঝে আপনারা এসেছেন। আর আমার শামীম ওই কমিটির ক্রীড়া কমিটির সদস্য হয়েছে, আমি তাকে অভিনন্দন জানাই। জগন্নাথপুরের ক্রীড়ার মাঠকে সুন্দর করে সাজানোর জন্য ইউনো সাহেবের নেতৃত্বে আপনারা চলবেন, প্রত্যাশা রাখি। আর আপনাদের সাংবাদিকদের সবাই আমরা বলছি, কয়সর আহমেদ সাহেব অত্যন্ত বিচক্ষণ মানুষ এবং সমালোচনা, যে সঠিক সমালোচনা সহ্য করার মতো ক্ষমতা তার আছে। আমরা মনে করি আপনাদের সবাইকে নিয়ে একটা সুন্দর জগন্নাথপুর করার জন্য কয়সর আহমেদ বদ্ধপরিকর আছে। আপনারা সকলে মিলেমিশে একটা সুন্দর জগন্নাথপুর আমরা করি। অতীতের সবকিছু ভুলে যাই আমরা। অতীত আওয়ামী লীগ যারা রাজনীতি করেছেন, এটা তো ভুল করে নাই।
অপরাধ যদি করে থাকে তাদের বিচার হবে, কিন্তু যারা অপরাধ করে নাই তারা উন্নয়ন কাম সবকিছু মিলেমিশে সুন্দর করে জগন্নাথপুর আমরা করি, এতে আমাদের কোনো আপত্তি নাই। আসুন আমরা সকলে মিলেমিশে সবার আগে বাংলাদেশ এইটা প্রতিষ্ঠিত করি। আর আজকের প্রেস ক্লাবের সম্মানিত সকলকে আবারও প্রান্তে মোবারকবাদ, প্রেম প্রীতি ভালোবাসা জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।